সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আর সকালের রোদ্দুরে মানে কী কষ্ট হচ্ছিল সে একমাত্র আমিই জানি। তো যাই হোক, যাচ্ছি আমরা রানাঘাট অ্যাপেলো ক্লিনিক। তো এখানে সোমনাথ আজকে ডাক্তার দেখাবে। কলকাতার এস.এম. মল্লিককে আমরা ক্যান্সেল করেছি। তো ওনার দেয়া ওষুধ সোমনাথ খাচ্ছিল ঠিকই, কিন্তু সুগার কন্ট্রোল হচ্ছিল না। তারপরে রানাঘাটের একজন ডাক্তার, আমাদের অ্যাপেলো ক্লিনিকের ডাক্তারের ওষুধ না, ইনসুলিন নিয়েছিল। ইনসুলিন নিয়ে ওর কমে গেছিলো সুগার। যখন ইনসুলিন নিচ্ছিল, আবার যখনই ওষুধ খাচ্ছিল আবার কন্ট্রোল হচ্ছিল না, আবার ইনসুলিন নিচ্ছিল আবার কন্ট্রোল হচ্ছিল। তো সে কারণে আমরা আসলাম খুব ভালো একজন ডাক্তারের কাছে, অ্যাপেলো ক্লিনিকে। তো ডাক্তারবাবুর নামটা আমার মনে পড়ছে না, কি তরফদার যেন নামটা। তো এখানে এই যে সোমনাথ, ওর চুল উঠছে আস্তে আস্তে, ও এখন পস্তাচ্ছে এইভাবে হেয়ার কাট করে, জানো তো। তো যাই হোক, সেই নিয়ে হাসাহাসি করছিলাম। ও বলছিল যে কেন যে করতে গেছিলাম এই হেয়ার কাটটা, এখন ও পস্তাচ্ছে। যাই হোক, তো এখানে ডাক্তারবাবুকে দেখালাম, আর ডাক্তারবাবু এখন সোমনাথের ওষুধ ক্যান্সেল করে দিল। আর ক্যান্সেল করে দিয়ে সোমনাথকে দুবেলা ইনসুলিন করে দিল, আমার ননদের মতো। ননদেরও যেরকম দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে, সোমনাথও সেরকম দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে 2 বেলা করে ইনসুলিন চলবে। আর ডাক্তারবাবু বলেছেন ইনসুলিন চললে তোমার চেহারা, ওজন সমস্ত কিছু ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আর সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ওষুধে আর ধরে না, একটা সময় এসে ইনসুলিন নিতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, আমি চলে আসলাম শাশুড়ি মার বাড়িতে। শাশুড়ি মায়ের হাতে গরম গরম চা খাবো, খেয়ে আমরা সবাই পুজোর ওখানে যাব। তো বন্ধুরা, সোমনাথ গেছে স্নান করতে। স্নান টান করে সোমনাথ কাপড় পরবে বললো, দিয়ে গাড়ি পুজোর ওখানে যাবে। গাড়ি পুজোর ওখানে যা যা নিয়মকানুন আছে সব কিছু করবে ও আর আমার শ্বশুরমশাই মিলে। আমি যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব, কারণ বাইরে হ্যাঁ গাড়ি যেখানে আছে ওখানে যে পরিমাণে রোদ্দুর বাইরে, আজকে বিভৎস গরম পড়েছে, ধারণার বাইরে প্রচণ্ড গরম পড়েছে। আমি ওই রোদ্দুর থেকে আসার পরে আমার হয়ে গেছে, জিভ বের করে দিয়েছি এক হাত, একদম নিতে পারি না রোদ্দুর, বাপরে বাপ। মানে ও ভেতরে তো ওখানে এসি, যাওয়া আসার রাস্তাটা আমি মনে হচ্ছে পুরো চোখ বন্ধ করে, আমি কতক্ষণে রাস্তাটা শেষ হবে তাই মনে হচ্ছিল, কতক্ষণে রাস্তাটুকু শেষ হবে। আমি রাস্তাটা সহ্য করতে পারছিলাম না, ওইটুকু রাস্তা, বাপরে বাপ। যাই হোক, তো এইমাত্র শাশুড়ি বাড়ি থেকে ঘুরে আসলাম, দেখলে তো। এখন সোমনাথ আসুক, স্নান টান করে যাক ওখানে, তারপরে আমি তোমাদের সাথে ভিডিও করছি। তো চলো সোমনাথ আসুক, তারপরে যাচ্ছি। খাও, তুমি বাকি আছো কিন্তু, সবাই খেয়ে নিয়েছে বাড়ির। খাও 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 খাও। হ্যাঁ সবাই খেয়েছে, ঠোঁট লাগিয়ে জড়িয়ে ধরে। আমাদের গাড়ি কত জায়গায় ঘুরতে যাবো, আমাদের প্ল্যানিং হয়ে গেছে। হ্যাঁ না না, আমাদের প্ল্যানিং হয়ে গেছে, সবাই মিলে যাব ঘুরতে। তো তবে ওই মানুষ বাই মানুষ চেঞ্জ হবে, মানে যে মানুষ বাই মানুষ চেঞ্জ হবে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ
কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলার উৎসব ওম নম এতৎ নৈবেদ্য শ্রী সূর্যায় নম ওম নম জবা কুসুম সংকাশ কাশ্যপীয়ং মহাদ্যুতি এই চিনিটা বেশি ভালো লাগে দেখতে গাড়ির সামনে নতুন গাড়ি আমার খুব ভালো ভীষণ ভালো লাগে তো কাকা বৌমা ভালো লাগছে আমিও তাই তোমার রান্না হচ্ছে এখনই আমি দিয়ে দিতে পারছি বসে একটা বাড়ি মার জয় বাবা গুড আচ্ছা 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 ফাঁক কর এটা তো গেছে বলো একবারে গাড়ি কি এখনই চালাবে? হ্যাঁ গাড়ির মালিক খরচা পাবো না
देवता वनस्पति शांति कर्मणे जपि विनियोग ओम नमो आदौ शांति पृथ्वी शांति रक्षसभ्य पिशासभ्य शांति रक्षसभ्य पिशासभ्य शांति ओम शांति ओम शांति ओम शांति। আচ্ছা ঠিক আছে। দারুণ লাগছে। একটা ছবি তুলে রাখি। সোমনাথ মাঝখানে দাঁড়িয়ে পড়ো। সবার ও সেই লাগছে। তো বন্ধুরা পুজো শেষ করে তারপরে মা এখন সমস্ত প্রসাদগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসবে। মায়ের, আমার ছোটো মার ঘরে, বড় মার ঘরে, আমার শাশুড়ির ঘরে। তো বন্ধুরা দেখো, বাবার গলাতে সোমনাথ মালা পরিয়ে দিয়েছে, বজরংবলীকেও মালা পরিয়ে দিয়েছে সোমনাথ। আর আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়েছিল আমার মা, ঠিক আছে, প্রসাদ তুলে নিয়েছে। আজকে ঘরের ঠাকুরের জন্য আমি একবারে মিষ্টি নিয়ে এসেছিলাম, গোলাপজাম। মা আজকে পুজো আচ্চার দিকে এদিকে সব ছিল আর কি। যাই হোক, দেখো জলটা পড়ছে। ডামটা সরে গেছিল তো জলটা বাইরে পড়ছিল, ওই জন্য আরো কাছে দিয়ে দিই, এক্ষুনি আরো কাছে চলে যাবে জলটা। যাই হোক চলো। হ্যাঁ, আমি ভিডিওটা এডিট করেই নিয়েছি, ভিডিও ইয়ে করে। তা দেখলাম যে অনেকক্ষণ হয়ে গেছে ব্লগ, আজকে একটু রেস্ট নিই। শরীরটা সত্যি ভালো নেই, শরীরটা খুবই খারাপ, খুবই ক্লান্ত। নাহলে হয়তো কি মানে আরও কন্টিনিউ করতাম রাত পর্যন্ত, কিন্তু আমার শরীর আজকে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড দুর্বল লাগছে। টান ঘুমাতে পারলে ভালো হতো। কদিন ধরেই আমার ঘুমাতে রাত হয়ে যাচ্ছে। রাতে রিলস ছাড়ছি তো ব্যবসার, তারপরে এডিট করছি, আর তারপরে ব্যবসার অর্ডারগুলো তুলছি। আবার এদিকে সকালেও ঠিকমতো বেলা করে উঠতে পারছি না, সকাল সকাল উঠে যেতে হচ্ছে, মেয়ের পড়া আছে, সব কিছু মিলিয়ে ঘুমটা কম হচ্ছে। যাই হোক চলো, একটা পার্ট জুড়ে দিচ্ছি ভিডিও শেষে, যেটা দুপুরবেলা করে করলাম বসে বসে, সেটা দেখে নাও, আর ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই বলো? আমি এই যে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করতে। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করলাম, তারপরে সোমনাথ পাশের ঘরে শুয়ে রয়েছে, আর মেয়েকে আর মাকে পাঠিয়ে দিয়েছি ছোটো মার ঘরে গিয়ে শুয়ে রয়েছে। আমার এই ঘরটা একটু ফাঁকা লাগতো, কারণ আমার এখন একটা শ্যুট রয়েছে, প্রমোশন শ্যুট রয়েছে একটা, সেই কাজে ব্যস্ত থাকবো। তাছাড়া আমার এই ভিডিওটাতেও কিছু বলার রয়েছে, সেইগুলো তোমাদেরকে বলবো, ভিডিওটা এন্ড করব। তো সে কারণেই সমস্ত কাজবাজ মিটিয়ে আসলাম তোমাদের সামনে। শরীরটা খুবই খারাপ ছিল, কারণ সকালবেলা রোদের মধ্যে জার্নি না, অ্যাকচুয়ালি রাস্তায় বেরোনো রোদের মধ্যে, তারপরে গাড়ি পুজোর ওখানে অনেকটা সময় রোদ্দুরে থাকা, সব কিছু মিলিয়ে আজকে আমার শরীরের কন্ডিশন মারাত্মক খারাপ, এখনো পর্যন্ত খারাপ। তবুও যাই হোক, স্নান করলাম, স্নান করে সোজা চলে এসেছি ভিডিওটা করতে, যাতে স্নানের পর যে একটা এনার্জি থাকে আলাদা রকম, সেই এনার্জিটা পুরোটা ভিডিওর মধ্যে দিতে পারি। তা না হলে পরে আমি হয়তো কথা বলতে পারতাম না, এতটা শরীরের অবস্থা খারাপ ছিল। যাক, এসব কথা বাদ দাও, মেন কথায় আসা যাক, মূল কথায় আসা যাক, ঠিক আছে? তো আমাকে তোমরা কত বছর ধরে দেখছো বলো? 6 বছর। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে 6 বছর ধরে দেখছি মন্দিরের দিকে, তার মানে না জানি বোধহয় 6 বছর ধরেই বোধহয় মন্দিরাদি স্মোকিং করে, বা 6 বছরের আগের থেকেই মন্দিরাদি স্মোকিং করে, বা হয়তো কেউ ভাবছো জন্ম থেকে পড়েই করছি হয়তো, নাকি জানি না। কে কী চিন্তাধারায় আছো, কে কোন ভাবনায় আছো আমি জানি না। তো আমি তোমাদেরকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করব বলেই আজকে এসছি তোমাদের সামনে। তোমরা সবাই জানো
তোমাদের কাছে কিছু অজানা নয়। আমার জীবনটা পুরো খোলা খাতার মতো। সেই খাতার প্রতিটা পৃষ্ঠা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো যার জীবন খোলা খাতার মতো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, তার নতুন করে রাখ ঢাক করার কিছুই নেই বিষয়ে। 3 বছর আগে কথা আজকে তুলতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এই স্মোকিংয়ের সাথে আমার 3 বছর আগের বিষয়টা এমনভাবে কানেক্টেড, আমার 3 বছর আগের কথা তুলতেই হচ্ছে, কিছু করার নেই, কারণ তোমাদের সাথে সমস্তটা আজকে বলতে এসেছি আমি। 3 বছর আগে তোমরা দেখেছো যে কি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, আমার পরিবার গেছে, মানে আমার হাজবেন্ড আর আমরা দুজন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি 3 বছর আগে। সোমনাথ স্মোকিং করা ছেড়ে দিয়েছিল, ড্রিঙ্ক করা, স্মোকিং করা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল যখন আমি আমার প্রেগনেন্সির পজিটিভ যে কিট বাড়িতে যে টেস্ট করে পজিটিভ এসেছিল, প্রেগনেন্সি যে কিটগুলো হয় বাড়িতে, ওটা যখন সোমনাথকে আমি দেখিয়েছিলাম, ওই যে সোমনাথ দেখলো যে আমি প্রেগনেন্ট, ওই যে সোমনাথ স্মোকিং করা বন্ধ করে দিয়েছিল, এই গেল 3 বছর আগে পর্যন্ত সোমনাথ কোনোদিন স্মোকিং করেনি, ড্রিঙ্কও করেনি, স্মোকিংও করেনি। বিয়ের আগে করতো, বিয়ের আগে প্রচুর করতো, বিয়ের পরেও স্মোকিং করতো, প্রচুর করতো, কিন্তু ছাড়তে পারতো না। কিন্তু যেদিনকে ওকে আমি বলেছিলাম যে আমি প্রেগনেন্ট, সেই দিনকে মানে তৎক্ষণাৎ ডিসিশন নেয় যে আমি এটা ছাড়বো। তো সোমনাথ প্রচণ্ড কষ্ট করেছিল ওই সময়টা, রাত্রিবেলা জেগে বসে থাকতো। এমনও দেখেছি আমি চোখের সামনে যে দেয়ালে মাথা ঠুকছে এরকম করে রাত্রিবেলা উঠে, কষ্ট হচ্ছে ওর, কিন্তু তবুও ও খায়নি, মানে একটা জেদ যে না আমি খাবো না। তো সেই জায়গা থেকে সোমনাথ পুরোপুরি রিকভার করে নিজেকে নিয়ে এসেছিল। তো 3 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল আমাদের জীবনে, যে দুর্ঘটনাটা তোমরা সবাই জানো সেটা, ওই সময় মনের পরিস্থিতি, মানসিক পরিস্থিতি এমনই ছিল যে আমিও অনেক রকম খারাপ নেশায় জড়িয়ে পড়েছিলাম। তখন এমন কোনো নেশা নেই যে নেশাটা আমি করিনি, সমস্ত রকম নেশার সাথে আমি পুরো নিজেকে জর্জরিত করে ফেলেছিলাম। প্লাস সোমনাথও, একটা খুব বাজে পরিস্থিতি গেছে আমাদের। ওই সময়টা আমরা এমন একটা দিন যায়নি যেদিন আমরা ড্রিঙ্ক করিনি, এমন একটা রাত কাটেনি যেদিন আমরা ড্রিঙ্ক করিনি। রাত্রির 1টা-1.5টার সময় হয়তো দুজনা বসতাম, ভোর 4টে-5টা পর্যন্ত দুজনা মিলে ড্রিঙ্ক করেছি। এতটা খারাপ পরিস্থিতি গেছে, একটা দিন বাদ যায়নি, রেগুলার খেয়েছি, এতটা খারাপ পরিস্থিতি চলে গেছিলাম। আর 3 বছর আগেই কিন্তু ওই ঘটনার পরেই আমার স্মোকিং লাইফ শুরু হয়। আর সোমনাথেরও ওই সময়টা, আমারও ওই সময়টা, দুজনেরই ওই সময়টা থেকে স্মোকিং আবার স্টার্ট হয়, মানে আমার নতুন করে, আর আমার নতুন আর সোমনাথের আবার শুরু হয় আর কি। তো এটা খুবই লজ্জাজনক এবং খুবই খারাপ একটা বিষয়, যেটা কোনোভাবেই আর ছাড়া পসিবল হচ্ছে না। হ্যাঁ, যদি বলো ড্রিঙ্কের বিষয়টা, সেটা আমি তোমাদেরকে বলতে পারি, আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আর কোনো দিনও তোমরা দেখবে না আমাকে বা সোমনাথকে। আমরা ওই নেশা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পেরেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা খুব ভালোভাবেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। ওই সময়টা আমরা যেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম নেশার প্রতি, এমন কোনো নেশা নেই যেটা করিনি, সব কিছুই করেছি, তার মধ্যে ড্রিঙ্কটা প্রচণ্ড হতো। তো সেই সময় ওই জায়গা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পেরেছিলাম। আস্তে 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 যে না আমাদের ওটার প্রতি কোনো সেরকম আমাদের হয়নি যে না ওটা থেকে বেরোতে কষ্ট হচ্ছে বা কিছু। কিন্তু হাজার চেষ্টা করেও, অনেক কিছু করেও আমরা কোনোভাবে স্মোকিং থেকে বেরিয়ে আসতে পারছি না। অনেক রকম ডাক্তার দেখিয়েছি, অফ ক্যামেরাতে তোমাদেরকে কখনো বলিনি, অফ ক্যামেরাতে সোমনাথ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সোমনাথ নিজে ডাক্তার দেখিয়েছে, অনেক রকম ওষুধ খেয়েছি আমরা, অনেক রকম পথ অবলম্বন করেছি, কিন্তু কোনোভাবেই আমরা এই স্মোকিং থেকে বেরিয়ে আসতে পারছি না। তো এটা কিন্তু আমার পরিবারের সবাই জানে এবং কেউ সাপোর্টও করে না, সবাই সবসময় বোঝায় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, দুজনেই ছাড়, কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছে না। ড্রিঙ্কের বিষয়টা আমাদের মধ্যে কিন্তু ওটা তোমাদেরকে বলেই রাখছি, প্লিজ কেউ ওই বিষয়টার কথা ভেবোই না, কারণ যে আমরা বোধহয় এখনও ড্রিঙ্ক করি বা করছি বা কি না, আমাদের মধ্যে কোনো রকম ওরকম কোনো বিষয়ই নেই। লাস্ট বোধহয় দীঘাতে গেছিলাম যখন, অকেশনের একটা ব্যাপার ছিল, দীঘাতে গিয়ে তখন নিয়েছিলাম, কিন্তু যারা আমার সাথে ছিল তারাও খুব ভালো করে জানে যে ওখানে গিয়ে আমি কতটুকু নিয়েছিলাম বা নিইনি।
আমি তো পাশের ঘরে এসে শুয়ে পড়েছিলাম, পাশের ঘরে এসে সোমনাথের মেয়ের পাশে শুয়ে পড়েছিলাম অল্প একটু নিয়ে, কিন্তু তারা তো খেয়েই গেছে, শেষ করেছে, আবার অর্ডার দিয়েছে, আবার এনেছে, আবার খেয়েছে। সে যাকে বাদ দাও, কিন্তু আমি যে কতটুকু খেয়েছি সেটা তার সত্যি কথা বলার ধক থাকলে নিশ্চয়ই এসে বলে যাবে। তো সেটাই বলছিলাম, ওই ড্রিঙ্ক করা থেকে আমরা পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছি, 100% বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু স্মোকিং থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, হাজার চেষ্টা করেও পারছি না। হ্যাঁ, আমরা স্মোকিং করি, আমি আর আমার হাজবেন্ড স্মোকিং করি। আর তোমরা অনেকেই ভেবেছিলে আজকে বোধহয় আমি স্ক্রিপ্ট লিখে বানিয়ে এখানে গল্প বলতে বসবো, বা বিষয়টাকে লুকানোর চেষ্টা করব, বা গোপন করার চেষ্টা করব, মিথ্যে কথা বলবো, আর সত্যিটাকে আড়াল করার চেষ্টা করব। অনেকেই বলেছিলে, অনেকেই ভেবেছিলে, কিন্তু সত্যি কথা বলার যে একটা বুকের ধক লাগে না, সেইটা আমার মনে হয় অনেকেরই নেই। আর সেটা আমার মধ্যে আবার কুটকুটকে ভরা আছে, সত্যি কথাটা সবার সামনে এসে বলার। সেটা সত্যিটা যতটাই জঘন্য হোক, খারাপ হোক, নোংরা হোক, সত্যি সবসময় সত্যি হয়। আর সত্যের ওপরে কখনো কিচ্ছু নয়, সত্যের ওপরে কখনো কিচ্ছু নয়। হ্যাঁ, আমরা এখন খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। 3 বছর আগের সমস্ত কিছু থেকে আমরা মানসিকভাবে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু 3 বছর আগে যে জিনিসটার প্রতি, এই স্মোকিংয়ের প্রতি 3 বছর আগে যেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি ওই ঘটনাটার পর, ওইটা থেকে বেরিয়ে আসতে পারছি না, হাজার চেষ্টা করেও পারছি না, পসিবল হচ্ছে না। যাই হোক, তবুও বলবো ভালো, অন্তত মানে ননদের ছেলের সাথে শুয়ে তো পড়িনি, যে নিজের সন্তান সম ননদের ছেলের সাথে শুয়ে পড়ার থেকে আমার মনে হয় স্মোকিং করা অনেক সম্মানের। আর এই যে বলছে না যে আমার ননদের চরিত্র ভালো, ওর ননদের চরিত্র খারাপ, কে ননদ? কোনটা ননদ? আমি তো দুজনকেই, মানে দুজনেই তো শাশুড়ি। ননদ কোনটা? ননদ হ্যাঁ আছে একটা, ওই পুচকেটা যে প্রেম করে আর হেল্প করে, যে নতুন প্রেমে পড়েছে আর প্রেম করতে নিয়ে যায়, হেল্প করে, ওটা হচ্ছে ননদ অ্যাকচুয়ালি। যার কোনো ননদেরই ঠিক ঠিকানা নেই, সে আবার ননদ নিয়ে কথা বলতে আসে। আমি শুধু সেটাই ভাবি। খুব ভেবেছিল, আশা করেছিল যে আমি বোধহয় রাগঢাক করতে আসবো, লুকাতে আসবো, মিথ্যে কথা বলবো সাজিয়ে গুছিয়ে। অত সস্তা না। গতকালকে ভিডিও থেকে ওই পার্টটুকু আমি কেটে দিয়েছি, তার একটাই কারণ এটা সোশ্যাল মিডিয়াতে দেখানোর জিনিস নয়, বা সোশ্যাল মিডিয়াতে এটা প্রমোট করার জিনিস নয়, সোশ্যাল মিডিয়াতে এসে বলার জিনিস নয় না, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এসে এটা নেয়ার জিনিস নয়, যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি এটা ব্যবহার করছি, এটা নিচ্ছি, সেটা আমি দেখাবো, তাই না? এটা অন ক্যামেরা কখনো করা ঠিক নয়। হ্যাঁ, 3 বছর আগে ড্রিঙ্ক করে লাইভে চলে এসেছিলাম, সেটার বিষয় সম্পূর্ণ আলাদা, কারণ তখন মানসিক ভারসাম্যহীন ছিলাম, দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলাম, অসুস্থ ছিলাম, মানসিক রোগী ছিলাম। অ্যাসাইলামে দিয়ে আসলে ভালো হতো তখন আমাদেরকে। তো ওই বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক একজন মানুষ কখনোই অন ক্যামেরা এসে এটা দেখানো বা এটা করা একদমই ঠিক নয়। সেই কারণে আমি ভিডিও থেকে এডিট করে কাট করে বাদ দিয়েছি। তার মানে এই নয় যে আমি লুকানোর চেষ্টা করছি, মিথ্যে কথা বলতে চাইছি বা রাগঢাক করছি। আমার ফ্যামিলির সবাই জানে বিষয়টা, আমাদের ফ্যামিলির সবাই জানে, কিন্তু কেউ সাপোর্ট করে না। সবাই সবসময় বোঝায় আমাকে আর আমার হাজব্যান্ডকে, সবাই সবসময় বোঝায় যে তোরা ছেড়ে দে, যেভাবে পারিস ছেড়ে দে, বাচ্চাটা বড় হচ্ছে, ছেড়ে দে। কিন্তু ওই যে বললাম, সমস্ত কিছু ছেড়ে দিতে পেরেছি, সমস্ত নেশার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু স্মোকিং আমরা ছাড়তে পারছি না। ঠিক আছে, জানি না আজকের এই ভিডিওটার পর কতজন মানুষ আমাকে ভালোবাসবে, কতজন মানুষ হয়তো ভালোবাসার কিছু মানুষও আমি হারাবো, কিন্তু তাতে আমার কোনো তাতে খারাপ তো অবশ্যই লাগবে, কিন্তু তাতে আমার কিছু হয় না, কারণ আমি অন্তত এইটুকু আমার মনের মধ্যে থাকবে যে না, আমি সত্যি কথা তোমাদের সামনে এসে বলে গেছি। আজকে তোমাদেরকে আমি একটা মিথ্যে বলবো, তারপরে সেই মিথ্যেটা ঢাকার জন্য আমাকে আরো 50টা মিথ্যে কথা বলতে হবে, তারপরে সেই মিথ্যে কথাগুলো ঢাকার জন্য আরো 100টা মিথ্যে কথা বলতে হবে। কেন? তার থেকে আমি একটাই কথা বলে যাব, স্পষ্ট সত্য কথা বলে যাব, যার উপরে আর কিচ্ছু হয় না।
নে এবার কি বলবি বল, এবার কি বলবি বল। দেখ আমি তো সত্যি কথা বলে গেলাম ক্যামেরা অন ক্যামেরা, বুকের ধক নিয়ে। তোর ক্ষমতা আছে যে তুই স্বীকার করবি যে হ্যাঁ আমি ননদের ছেলের সাথে সিঁদুর পরেছি, ননদের ছেলে সিঁদুর পরিয়েছে, ননদের ছেলেকে ভালোবাসি? তুই পারবি না স্বীকার করতে। সত্যি কথা স্বীকার করতে না বুকের ধক লাগে। সেই সত্যিটা যতই নোংরা হোক, যতই খারাপ হোক, সেটা সবার নেই, বুঝতে পারলি? আর একটা কথা, এই যে দুদিন পর পর একটা রব ওঠে, ছোট মার চরিত্র খারাপ, আমার ননদের চরিত্র খারাপ, দুজনারই নাকি চরিত্র খারাপ। আমি বলেছি আমার ননদকে বিক্রি করেছি, ছোট মাকে বিক্রি করেছি, এটা নাকি পরকিয়া করছে, হ্যাঁ না তেনা। আমি এই কথাগুলো 3 বছর আগে যখন এই সংসার থেকে বেরিয়ে গেছিলাম, তখন আমার মাথা চটকে ছিল, মাথা গরম ছিল, আমার দিমাগের অবস্থা ঠিক ছিল না, আমি পাগল ছিলাম, উন্মাদ ছিলাম, আমার শ্বশুরবাড়ির নিন্দা করে বেরিয়েছি। সেটা 3 বছর আগের কথা। কিন্তু আমি এখন এই বাড়িতে ফিরে আসার পর, আমি যে এই বাড়িতে ফিরে এসেছি, এই বাড়িতে ফিরে আসার পর আমি ছোট মাকে নিয়ে, ননদকে নিয়ে, এদের চরিত্র নিয়ে কোনো কথা কিন্তু বলিনি। এই যে এত বসে বসে বড় বড় ডায়লগ মারছে যে আমার ননদের চরিত্র খারাপ, আমার ননদ নাকি পরকিয়া করে। চল, আমার ননদ কার সাথে পরকিয়া করে? কে সেই ব্যক্তি? কোথায় তার বাড়ি? কিভাবে পরকিয়া করে? আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি তার ডিটেলস চাই। শুধু মুখের কথা বললে তো আমি বিশ্বাস করবো না। হ্যাঁ ননদ পরকিয়া করে, আমাকে বলেছে। তোর মতো নাকি? তোর মতো যে ননদের ছেলের সাথে শুয়ে পড়ে? আমার ননদ এই বাড়িতে থাকে, আমার শাশুড়ি মাকে তো রান্নাঘরে ঢুকতেই হয় না। আমার ননদ সেই যে সকালবেলা রান্নাঘরে ঢোকে, পঞ্চব্যঞ্জন প্রত্যেক দিন রান্না করে করে ও পাগল হয়ে যায়। ছেলেকে স্কুলে দিয়ে আসা, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, ছেলেকে পড়তে বসানো, ওর মানে পুরোপুরি সাংসারিক একটা মেয়ে। তুই বুঝিস সাংসারিক বউ কাকে বলে, সাংসারিক মেয়ে কাকে বলে, বুঝিস? হ্যাঁ, ননদের ছেলের হাতে সিঁদুর পরে সে আবার অন্যের ননদের বিচার করতে আসে। চল স্বীকার করে যা আমার মতো, দেখ আমি কি সুন্দর স্বীকার করলাম। অবশ্যই এটা বন্ধুরা, এটা কিন্তু একদমই প্রমোট করছি বলে ভেবো না, কারণ এই জিনিসটা আমি কখনোই সাপোর্ট করি না। আমি মনে প্রাণে চাই স্মোকিং থেকে বেরিয়ে আসতে। কেউ ভেবো না যে আমি এটা খুব আনন্দ সহকারে, খুব উৎফুল্ল সহকারে, একদম খুব নিজেকে একদম বিশাল কিছু ভাবছি, খাচ্ছি, একদম মানে যুগের সাথে তাল মিলিয়ে চলছি। না, একদম কেউ এটা ভেবো না। আমি মনে প্রাণে, আমি জান প্রাণ লড়ে চাই আমি এটার থেকে বেরিয়ে আসতে। কিন্তু যারা একবার স্মোকিংয়ে ঢুকে গেছে তারাই একমাত্র জানে যে এটা থেকে বেরিয়ে আসা কতটা কঠিন, কতটা কঠিন। সব কিছু ছেড়ে দিয়েছি, সমস্ত নেশা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু স্মোকিং কিছুতেই কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবেই এটা পসিবল হচ্ছে না। কিন্তু আমি চাই এটা থেকে বেরিয়ে আসতে, সেই আগের মতো 3 বছর আগে যেরকম ছিল আমাদের জীবন, নেশামুক্ত জীবন কাটিয়েছি আমরা চাই আমরা সেই রকম নেশামুক্ত জীবন আবার ফিরে পেতে। কিন্তু হচ্ছে না, পসিবল হচ্ছে না। কি ডাক্তারকে দেখানোর পর ডাক্তার কী সব ওষুধ দিয়েছিল, একটা কি স্টিকার মতো দিয়েছিল ডাক্তার, বলছে পিঠে লাগিয়ে রাখো, পিঠে লাগিয়ে রাখবা ওই স্টিকারটা, দেখবা আর ইচ্ছা করবে না। একটা ওষুধ দিয়েছিল খাওয়ার, ওটা খাও, ইচ্ছা করবে না। দূর, কিছুই কাজ হয় না, কিছুই কাজ হয় না। সোমনাথ তো বলছে ওই ওষুধ খাওয়ার পরে আমার আরো বেশি বেশি করে নেশা পাচ্ছে, আর আমি তো ওই ওষুধ মুখে দিয়েই আমি বমি করে দিয়েছি। যাই হোক, তো তোমাদেরকে এই কথাগুলোই বলার ছিল। তো সমস্ত বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে গেলাম। আর আশা করি আর মানে এত সুন্দর একটা কি বলবো, আমার গোপন তথ্য ফাঁস করে দিয়ে ভাবছে যে ওফ এবার এটা ফাঁস করে দিয়েছি কি হবে। এটা আমার কাছে লুকানোর কোনো বিষয়ই নয়, যে লুকিয়ে লুকিয়ে ওরকম কোনো ব্যাপার নয়। যেটা সত্যি সেটা সত্যি, সেটা মানুষের কাছ থেকে লুকিয়ে কেউ কখনো শান্তিতে রাতে ঘুমাতে পারে না। আজকে যে তোমাদের সবাইকে আমি জানিয়ে দিলাম, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, মানসিক দিক থেকে আমি আজকে খুব শান্তি পেলাম, খুব শান্তি পেলাম। কারণ এত বড় একটা বিষয় যেটা আমাদের মধ্যে রয়েছে, আমাদের মানে নিত্য সঙ্গী হয়ে গেছে, সেটা তোমাদের কাছ থেকে এতদিন জানাতাম না। কারণ এটা সোশ্যাল মিডিয়াতে এসে দেখানোর বা ইয়ে করার জিনিস নয়, সেই কারণে আমি এটা অন ক্যামেরা বলিনি কখনো। কিন্তু আজকে এই যে ভুল করে ওটা আমার রান্না করার সময়, এই জিনিসটা আমি ভুল করে এডিট করার সময় খেয়াল করিনি,
ওটা যে চলে এসেছিল ভুল করে, বেশ কিছু দর্শক বন্ধুরা, বেশ কিছু ভালোবাসার মানুষরা সেটা দেখে নিয়েছে, জেনে গেছে এবং সেটা নিয়ে তারা কথোপকথন করছে চারিপাশে। তো আমার সেখানে মনে হলো যে বিষয়টা আমি তোমাদের সামনে এসে সত্যিটা স্বীকার করে যাই, এবং আমার মানসিক শান্তিরও প্রয়োজন আছে। এটা তোমাদেরকে বলে দিলাম। এবার আমি 100% মানসিকভাবে শান্তি পাচ্ছি। আর তুই ভবিষ্যতে আমার ননদের দিকে একটা আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা দেখা, যে তোর কোনটা ননদ একটু দেখা আমাদেরকে, আমি বুঝতে পারি না কোনটা ননদ। ননদের ছেলেকে বিয়ে করে আবার বড় বড় কথা।